হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আজকে আমরা আলোচনা করব রসায়নের ষষ্ঠ অধ্যায়। তো আসি চ্যাপ্টারটি শুরু করা যাক। এখন আমরা আলোচনা করব শতকরা সংহতি নিয়ে। তো শতকরা সংহতির সংজ্ঞায় যদি আগে আমরা দেখতে চাই তাহলে দেখি যে কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মোল যত গ্রাম থাকে তাকে ওই যৌগের জন্য ওই মোলের শতকরা সংহতি বলা। অর্থাৎ এখানে আমরা শতকরা সংহতি কিন্তু কোনো যৌগের বের করছি না, আমরা মৌলের শতকরা সংহতি বের করে থাকি। তাহলে এটা অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা শতকরা সংহতি শুধুমাত্র মৌলের জন্যই বের করে থাকি। তাহলে এই শতকরা সংহতি কীভাবে বের করা যায়? সাপোজ কোনো একটা যৌগ দেওয়া থাকলে তার মধ্যে অবশ্যই 2 বা ততোধিক মৌলও থাকবেই। তো এর মধ্যে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা যদি ধরি, এখানে এটা যৌগ, এর মধ্যে 2টি মৌল আছে, হাইড্রোজেন এবং ক্লোরিন। তো যদি হাইড্রোজেন বের করতে চাই তাহলে দেখো এখানে আমি লিখে রেখেছি যে কোনো মৌলের পারমাণবিক ভর ইনটু সেই পরমাণুর সংখ্যা, অর্থাৎ কোনো একটি যৌগে ওই পরমাণুর সংখ্যা কতটি আছে ডিভাইড বাই কোনো যৌগের ওই যৌগটির আণবিক ভর। অর্থাৎ এখানে টোটাল যৌগটার আণবিক ভরটা এখানে বসাবো এবং তাকে পার্সেন্টেজের প্রকাশের জন্য, যেহেতু আমরা বলেছি যে 100 গ্রামের মধ্যে কত মোল থাকে, তাহলে পার্সেন্টেজের প্রকাশের জন্য আমরা 100 দ্বারা গুণ দেবো। এই হচ্ছে সহজ কাজ। তাহলে হাইড্রোজেনের আমরা জানি 1 গ্রাম আর ক্লোরিনের 35.5 গ্রাম, তো যোগ করলে হয় 36.5 গ্রাম। এখন হাইড্রোজেনের বের করতে গেলে আমরা উপরে বসাবো 1 ইন্টু একটা যেহেতু পরমাণু সংখ্যা আর 1 দ্বারা গুণ দিচ্ছি না, ইন্টু 100% আর ডিভাইড বাই 36.5। তাহলে এভাবেই আমাদের হাইড্রোজেনের শতকরা সংহতি বের হয়ে যাবে। ক্যালকুলেটরের সাহায্যে এর মান আসে 2.74। ঠিক একইভাবে এটা হচ্ছে হাইড্রোজেনের জন্য ছিল। ঠিক একইভাবে ক্লোরিনের জন্য যদি বের করতে চাই তাহলে ক্লোরিনের জন্য আসে 35.5 ইন্টু 100 ডিভাইড বাই 36.5। তাহলে এটা আমরা এভাবে করতে পারি, অথবা শুধুমাত্র যেহেতু এখানে আমরা জানি 2টা মৌল আছে এবং আমরা জানি 2টা মৌলের পার্সেন্টেজ যে সামেশনটা অবশ্যই 100% হবে, তাই হাইড্রোজেনটি বের করে ফেলার পর 100 থেকে এই হাইড্রোজেনের পার্সেন্টেজটি বিয়োগ করে দিলেই আমাদের ক্লোরিনের পার্সেন্টেজটিও বের হয়ে যাবে। অথবা এভাবেও করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে 100 থেকে আমরা যদি 2.74 বাদ দিই তাহলে আমাদের আসে 97.26%। তাহলে এভাবে আমরা শতকরা সংহতিটা বের করে ফেলতে পারি। এখন আমরা আরেকটা যৌগের জন্য দেখি যেখানে 3টি মৌল থাকে এবং আমি লিখে রেখেছি এখানে সালফিউরিক অ্যাসিড H2SO4। তো H2SO4 এ হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের জন্য শতকরা সংহতি আমরা বের করে থাকবো। তো হাইড্রোজেনের এখানে টোটাল পারমাণবিক ভর হচ্ছে 2, সালফারের 32 আর অক্সিজেনের জন্য 64। তো আমরা এভাবে বের করতে পারি। তাহলে এখন আমরা দেখি হাইড্রোজেনের জন্য তাহলে কত আসে। হাইড্রোজেনের এখানে শতকরা সংহতি হবে, যেহেতু টোটালটা হচ্ছে 98, তাহলে 98টা আমরা নিচে বসাবো আর উপরে বসাবো। হাইড্রোজেনের জন্য পারমাণবিক ভর 1 এবং এখানে সংখ্যা পরমাণুর সংখ্যা কতটি? 2টি, তাহলে 2 ইন্টু 100%। ঠিক একইভাবে সালফারের জন্য বসাবো। সালফার হচ্ছে 32 এবং এটা একটাই আছে তার পরমাণু এবং 100 দ্বারা গুণ দেবো পার্সেন্টের প্রকাশের জন্য, আর নিচে যোগ আণবিক ভর 98। ঠিক একইভাবে অক্সিজেন হচ্ছে 16, 4টি পরমাণু আছে, 100 দ্বারা গুণ দেবো ডিভাইড বাই 98। এখন এই কাজগুলোকে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কত পার্সেন্ট আসে। তাহলে এখন ক্যালকুলেশন করে হাইড্রোজেনের পার্সেন্টেজ আসছে 2.04%। ঠিক একইভাবে সালফারের আসে 32.65% এবং অক্সিজেন আসে 65.3%। তো এভাবে আমরা আসলে শতকরা সংহতি বের করে থাকি। তাহলে এখন আশা করি শতকরা সংহতি বের করা কোনো ব্যাপারই হবে না। যদি আমরা জানি আণবিক ভর, সেটা যদি বের করতে পারি, সেই যৌগের মধ্যে যতগুলো মোল থাকবে সেই মোলের পারমাণবিক ভর যদি আমার জানা থাকে, আর সেই যৌগে
তার পরমাণু সংখ্যা কতটি সেটা যদি আমরা অনুধাবন করতে পারি তাহলে খুব সহজেই শতকরা সংহতি ব্যাপারটা বের করা হয়ে যাবে। তাহলে শতকরা সংহতি বের করতে গেলে আগে যদি আমাদের কোনো একটি যৌগ দেওয়া থাকে শুরুতে আমরা তার যৌগের আণবিক ভরটি বের করে ফেলবো। এবার দেখবো যে এখানে আসলে কতটি মৌল আছে, সেই মৌলটি তাহলে যতটা মৌল থাকবে ততটাই আসলে আমাদের পার্সেন্টেজ আমরা বের করতে পারবো। তো তার জন্য তারপরে আমাদের সেই মৌলটির পারমাণবিক ভর জানতে হবে, কতটি পরমাণু সংখ্যা দেওয়া আছে তা জানতে হবে, আর কোনো যৌগের আণবিক ভর সেটা তো বের করবোই শুরুতে। দেন এগুলো জানা থাকলেই এই প্রসেসটি ফলো করার মাধ্যমে আমরা খুব সহজেই শতকরা সংহতি ব্যাপারটি বের করে ফেলতে পারি। এখন আমরা আলোচনা করব স্থূল সংকেত এবং আণবিক সংকেত নিয়ে। স্থূল সংকেত এবং আণবিক সংকেতকে কিভাবে বের করতে হয় এবং কিভাবে একে প্রকাশ করা হয় তা নিয়ে এখানে মূলত আমরা আলোচনা করব। তো স্থূল সংকেত আণবিক সংকেত অর্থাৎ এম্পিরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলা কীভাবে বের করতে হয় সেটা দেখি। তো আগে শুরুতে সংজ্ঞাটা জেনে নিই যে সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণু সমূহের অনুপাতকে প্রকাশ করা হয় তাকে মূলত আমরা বলি স্থূল সংকেত। আর ঠিক অপরদিকে যে সংকেত দিয়ে অণুতে বিদ্যমান পরমাণু সমূহের প্রকৃত সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে আমরা বলি আণবিক সংকেত। এম্পিরিক্যাল ফর্মুলা বা স্থূল সংকেত হলো কোনো একটি যে সংকেত দিয়ে মূলত আমরা পরমাণু সমূহের অনুপাতকে প্রকাশ করে থাকি, আর যেই সংকেত দিয়ে প্রকৃত সংখ্যাকে প্রকাশ করা হবে তাকে আমরা বলি মলিকুলার ফর্মুলা অথবা আণবিক সংকেত। তখন আসি কিভাবে এগুলো বের করতে হয়। তো আমরা কিছুক্ষণ আগে করা শতকরা সংহতি থেকে H2SO4 এর তিনটি যে মৌলগুলো ছিল তাদের শতকরা সংহতিগুলো আমরা লিখে নিয়েছিলাম। তো এখন এখান থেকে কীভাবে বের করতে আগে দেখি। তো এখান থেকে মূলত আগে আমরা স্থূল সংকেত বের করতে পারবো। সেই স্থূল সংকেত থেকে কিছু শর্ত দেওয়া থাকলে বা কিছু তথ্য দেওয়া থাকলে তারপর আমরা আণবিক সংকেতটা বের করতে পারবো। তো এখন আসি আমরা দেখি কিভাবে শতকরা সংহতি থেকে স্থূল সংকেত বের করা যায়। তো যদি আমাদেরকে পার্সেন্টেজটা দেওয়া থাকে, প্রথম কাজ হচ্ছে এখানে পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তো ভাগের কাজটি শেষ যাওয়ার পর ক্ষুদ্রতম সংখ্যাটি দ্বারা আবার ভাগ করতে হবে। ভাগ করার পরে যদি আমাদের পূর্ণ সংখ্যা চলে আসে তাহলে তো খুবই ভালো, যদি পূর্ণ সংখ্যা না আসে, যদি দশমিক সংখ্যা আসে তাকে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ দিয়ে তাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে। তাহলে প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ দিতে হবে এবং পরবর্তীতে আমরা আমাদের স্থূল সংকেতটি পেয়ে যাব। তো এখন দেখি তাহলে কিভাবে করা যায়। যে তার মানে এখানে হাইড্রোজেন 2.04, সালফার 32.65 আর অক্সিজেন 65.30। তো এখন এরা হচ্ছে আমাদের শতকরা সংহতি। তাহলে শতকরা সংহতিকে শুরুতে কি করতে হবে, তাদের পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ এখানে 2.04, 32.65, 65.30 এগুলোকে তাদের স্ব পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, সালফারের 32, অক্সিজেনের 16। তো এখন ভাগ করলে আনসার আসে 1 কে দ্বারা ভাগ করলে এটা 2.04ই আসবে, এটা দ্বারা ভাগ করলে 1.02 আসবে এবং এইটা দিয়ে অক্সিজেন দ্বারা ভাগ করা হলে 4.08 আসবে। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি জানি এটা আণবিক সংকেত কিন্তু এটাই। তো আমরা আপাতত আণবিক সংকেতটিকে তাকাচ্ছি না। সো আমরা আগে এখান থেকে স্থূল সংকেতটা বের করতে হবে আমাদের। আচ্ছা, তো এই গেল। এখন তৃতীয় ধাপটি হলো যে এই যে সংখ্যাগুলো পেলাম এই সংখ্যাগুলোর মধ্যে যে সবচেয়ে ক্ষুদ্রতম সেই ক্ষুদ্রতম সংখ্যাটি দ্বারা আবার ভাগ করতে হবে। তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 1.02। তাহলে 1.02 দ্বারা আবার সবাইকে ভাগ দেবো একবার। ভাগ দেওয়ার পর এখানে আসে 2, 1 আর এখানে আসে 4। তাহলে আমরা সরাসরি পূর্ণ সংখ্যায় পেয়ে গেছি। যদি সাপোজ এখানে আমরা যদি পূর্ণ সংখ্যা না পেতাম, পয়েন্টে কোনো একটা সংখ্যা পেতাম, তাহলে তাকে আবার প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ দিয়ে আমাদেরকে পূর্ণ সংখ্যায় পরিণত করতে হতে
পারতো, কিন্তু এখানে আমরা অলরেডি পূর্ণ সংখ্যায় পেয়ে গেছি, তাহলে আর আমাদের কোনো কাজ করার দরকার নেই। এখন আমরা এখানে যা দেখছি, এটা ছিল হাইড্রোজেনের জন্য, এটা সালফারের জন্য, এটা অক্সিজেনের জন্য, তাহলে আমরা পেয়ে গেছি হাইড্রোজেনের এখানে 2, সালফারের 1, অক্সিজেনের 4। তাহলে এই যে সংখ্যাগুলো পেলাম, এই সংখ্যাগুলো আমরা কোনো একটি মৌলের তার ডান পাশে নিচে করে লিখে আমরা সংকেতটাকে প্রকাশ করব। তাহলে এখানে আমরা H2 পেলাম, তাহলে এখানে লিখবো 2, S এখানে একটা পেলাম, আচ্ছা 1 হলে আর লেখার দরকার নেই। আর অক্সিজেনের জন্য পেলাম 4, তাহলে তার ডান পাশে নিচে লিখবো 4, তাহলে H2SO4 এটাই হচ্ছে আমার, তাহলে H2SO4 এইটাই হচ্ছে আমার এখানে স্থূল সংকেত। এখন কথা হচ্ছে যে এইটাই কিন্তু আবার তার আণবিক সংকেত। আচ্ছা অনেক সময় দেখা যায় যে আণবিক সংকেতকে আর অনুপাতে প্রকাশ করলেও সেটি একই থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভালো, তাহলে সেক্ষেত্রে স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই হয়ে যায়। কিন্তু যদি এরকম হয় যে তাদেরকে আবার ছোট কোনো অনুপাতে ভাগ করা যেতে পারে, সেক্ষেত্রে আণবিক সংকেত এবং স্থূল সংকেত কিন্তু একই হয় না। সাপোজ বেনজিনের সংকেত হচ্ছে C6H6, এটা আমরা যোগে আরও বিস্তারিত পড়বো এগুলো নিয়ে। তো আপাতত জেনে রাখি যে বেনজিনের সংকেত হচ্ছে C6H6, একে অনুপাতে ভাগ করা যায় এবং একে অনুপাতে ভাগ করলে কি হয়, একে 6 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে হয় CH। তাহলে এরা আণবিক সংকেত হচ্ছে C6H6, কিন্তু তার স্থূল সংকেত হচ্ছে CS। তাহলে কখনো কখনো যদি অনুপাতে ভাগ করা যায় তাহলে অবশ্যই আণবিক সংকেত এবং স্থূল সংকেত ভিন্ন হয়ে থাকে। আবার অনেক সময় যদি আর ভাগ করা না যায় তাহলে স্থূল সংকেত আর আণবিক সংকেত একই থাকে। তাহলে এভাবেই মূলত আমরা শতকরা সংযুতি থেকে স্থূল সংকেতকে বের করে নিতে পারি। শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত বের করার পর এবার আমরা তার থেকে আণবিক সংকেতটা বের করতে পারি, তবে তার জন্য অবশ্যই আমাদেরকে সেই যৌগটির আণবিক ভর অথবা বাষ্প ঘনত্ব দেওয়া থাকতে হবে। তো আসি কিভাবে করা যায়। তো এখানে আণবিক সংকেত হচ্ছে মূলত স্থূল সংকেত ইনটু কিছু একটা গুণ থাকতে হবে, সেই এনটা হচ্ছে কি, সেই এনটা কীভাবে বের করব, সেই যৌগের আণবিক ভর ডিভাইড বাই স্থূল সংকেতের ভর। তাহলে কোন যৌগের আণবিক ভর ডিভাইড বাই স্থূল সংকেতের ভর বের করতে পারলে আমরা n বের করে ফেলতে পারবো, এবং n বের করে ফেলতে পারলে তার সাথে স্থূল সংকেতের গুণ দেওয়ার মাধ্যমে আমরা আণবিক সংকেতটাও বের করে ফেলতে পারি। তো আমরা বইয়ের থেকে একটি উদাহরণ নিয়ে এই আণবিক সংকেতটি কীভাবে বের করতে হয় তা বের করি। তো শুরুতে আমাদেরকে যদি শতকরা সংযুতি দেওয়া থাকে, সেই শতকরা সংযুতি থেকে আমাদের আসলে জানার উপায় নেই, মানে তার স্থূল সংকেত বা আণবিক সংকেত কী হতে পারে। তো আমরা একটা জেনেছি যে একটা সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আমরা শতকরা সংযুতি থেকে স্থূল সংকেতকে পেয়ে থাকতে পারি। এখন এই স্থূল সংকেত থেকে এবার আণবিক সংকেত বের করা যায়, এবং তার জন্য আমাদেরকে অবশ্যই তার আণবিক যৌগের আণবিক ভরটি দেওয়া থাকতে হবে অথবা ওই যৌগের বাষ্প ঘনত্বটি দেওয়া থাকতে হবে। তো জিনিসগুলো আমি ক্লিয়ার করছি। তো শুরুতে আমরা বইয়ের থেকে একটা উদাহরণ নিয়ে আসি, যে এখানে বইয়ে দেওয়া ছিল কার্বনের পার্সেন্টেজ 92.31%, হাইড্রোজেনের দেওয়া আছে 7.69%। তো এখান থেকে এবার যেহেতু তোমরা জানো যে শতকরা সংযুতি থেকে কীভাবে স্থূল সংকেত বের করা যায়, তাহলে খুব সহজে বের করতে পারবে, এবং এখানেই কাজ করে দেখো তোমরা, আমাদেরকে জানাবে কি রেজাল্ট আসলো। তো শেষমেশ আমাদের রেজাল্টটা আসে CH, অর্থাৎ এখানে স্থূল সংকেতটি দ্বারাই CH। এবং বইয়ে একটা কোশ্চেনে দেওয়া ছিল যে এদের আণবিক ভর হচ্ছে 78। তাহলে এখন আসি যে তাহলে এখানে যে n বের করতে হবে, সেই nটা কীভাবে বের করবে, nটা কীভাবে বের করা যায়। তো n বের করবো, যে যৌগের আণবিক ভর 78 দেওয়া আছে, আর স্থূল সংকেতের ভর কত হচ্ছে, কার্বনের 12, হাইড্রোজেনের 1, তাহলে টোটাল 13। তো 13 দ্বারা ভাগ করা হলে আনসার আসে 6। তাহলে এই 6টি এখন আমরা এই CH হোলেন এটার সাহায্যে এই n এর জায়গায় যদি এখন আমরা 6 বসিয়ে থাকি, তাহলে আমাদের আণবিক সংকেত আসে C6H6, যেটি আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম, এটার নাম হচ্ছে বেনজিন। তাহলে এখন দেখে নিলাম কিভাবে শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত বের করা যায়, এবং স্থূল সংকেত থেকে কিভাবে আণবিক ভর দেওয়া থাকলে আণবিক সংকেতটি বের করা যায়। তো অনেক সময় আণবিক ভরের জায়গায় অনেক সময় বাষ্প ঘনত্ব দেখা থাকতে পারে। তো বাষ্প ঘনত্ব থেকে আণবিক ভরের একটি সম্পর্ক আছে, সেটি হচ্ছে বাষ্প ঘনত্ব হলো আণবিক ভরের ঠিক অর্ধেক, অর্থাৎ 78কে যদি আমি 2 ভাগ করি তাহলে এটি হবে কত, 39। তাহলে এখানে 39 হচ্ছে
এই যৌগের বাষ্প ঘনত্ব। অর্থাৎ পরীক্ষা যদি আমাকে বাষ্প ঘনত্ব দেওয়া থাকে, তাকে আমরা 2 দ্বারা গুণ করলেই আণবিক ভরটি পেয়ে যাবো, এবং আণবিক ভরটি দিয়ে কাজ করার মাধ্যমে আমরা এখানে আণবিক সংকেতটি বা মলিকুলার ফর্মুলাটি আমরা পেয়ে যাব। তো এভাবেই মূলত আমরা শতকরা সংহতি, সেখান থেকে স্থূল সংকেত এবং সেখান থেকে আণবিক সংকেতকে বের করে নিতে পারি।